আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি উপন্যাস এবং বহু কাঙ্ক্ষিত একটি উপন্যাস, সবারই পরিচিত আমার আলাদিন। লিখেছেন জাবিন ফুরকান। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ১। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম। উনি আমার থেকে 7 বছরের বড়। তার উপর উনার একটা বাচ্চা আছে। বাচ্চা! গড ড্যাম, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চেঁচিয়ে, কথা বলবি না। পরিস্থিতি জটিলতা বোঝার চেষ্টা কর। কিছু বুঝতে চাচ্ছি না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এভাবে জবরদস্তি করতে পারবে না। আর আমি কোনোদিন এনাম আপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার, না 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 এবং না। নো, নেভার নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র উইংম্যান। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করা কথাগুলো। কোনো রাগঢাক নেই, সবটাই দিনের আলোর মতন পরিষ্কার প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর ওপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলেও হয়তো এমনটাই করতো। সে বলতে পারে, তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি। তুই আমার একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? ইচ্ছাটারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এত জোরে হচ্ছে যে স্পষ্ট শোনা যাচ্ছে। ইরাম চেয়ারের আর স্থির হয়ে বসতে পারল না। হুট করেই উঠে গেল। লিভিং রুমের সোফায় নরম গদিতে একটা তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছ প্রাণীর এক অস্তিত্ব। মোমের মতন নরম শরীর, গোলাপি রঙের মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুহাতের দুটো আঙ্গুল নগণ্য শরীরটির দুকানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিচ্ছুটি শুনতে না পায়। সে জননীর জীবনের নরম, সে তার প্রাপ্য নয়। 3 মাস আগে মা, নারী শব্দের অলংকার। একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অগমন পরিপূর্ণতা। এতদিন এই শব্দটা শুধু পড়া হয়েছে, ঢাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয়ঙ্গম। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরের মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে একদৃষ্টে চেয়ে আছে বিছানার ঠিক পাশেই লাগোয়া বেসিনের রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে, চোখ ফেরাতেই পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দুহাত ভরে দিয়েই উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনটির কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূপৃষ্ঠ হওয়া সন্তান। বেসিনটির ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়াচড়া নবজাতক, সাদা নরম তোয়ালেতে মোড়ানো লাজুক শরীরখানা, তার টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধখোলা, ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা দুহাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালটির মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে ধরে সে কম্পিত গলায় ফিসফিস করে বলে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুক। আম্মু, তোমার আশায় কতকাল অপেক্ষায় প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। দুহাতে আলতো শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখে বেয়ে এলো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিক নাড়াচাড়া করতে শুরু করলো শিশুটি। না পারতেই মৃদু হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি তোমায় বলো? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ফিসফিস করেই বলল, ইজান, আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ! ইরাম হঠাৎ করেই নিজের জায়গায় জমে গেল।
গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা একবার তীব্র হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং অন্তরঙ্গ, অশ্লীল ধরনের মেইলি গলার সচিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর প্রথমটায় নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণের হয়তো কল্পনায় করছে। আহ! নবজাতকের ইজানকে পুনরায় বেসিনটিকে নামিয়ে রাখতে দিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া করে রইল তার। না, এবার কোনো ভুল নয়। সত্যিই এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উচ্ছ্বাসটা কান পেতে খেয়াল করতে ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসবের ধ্বনির উৎপত্তি। রাগের সীমাহীন ছাড়িয়ে গেল তার। কারণ এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে। ছেলেকে বুকে চেপে রেখেই ধীর পায়ে এগিয়ে গেল ইমাম। সাবধানী ভঙ্গিতেই কেবিন থেকে বারান্দার দরজাটা চাপালো। ঠিক লাগেনি তখন। গোঙানির শব্দ আরো পরিষ্কারভাবে কানে আসছে এবার। সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম ক্লিয়ার এসে থামলো ইমরান। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগী ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটুও অবাক হবে না ইরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্তে দ্বিধা করলেও হৃদয়ে প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেসে দিয়ে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস বাঁধানো, তাই প্রথমটাই কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালোমতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণেকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হলো, রইল ফুটবলের মতন। বারান্দায় দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটার একটি পা তুলে রাখা সামনের দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নির্মংস আলোগোছা ঠিক তেমনভাবেই পুরুষটির পরনের সাদা প্যান্টের বোতাম খোলা। উরাম অবাক হলো না, সরে গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো, নিষ্প্রাণ এক পুতুলের মতন। তার বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নব্য যতনেই সেই শব্দটুকু শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ হলো এক যুগলের অভিসার পানে। যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই অরণ্য টের পেয়েছে। লোকটি তার গায়ের গন্ধ অবধি কিভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে মুখ গুজে মাথা রাখাটাই যে সামান্য একটু তুলল। একজোড়া শকুনের দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্য অসম্ভব সুদর্শন, মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা ফোঁটা চিকচিক করে মুক্তার দানার মতন উজ্জ্বল ফর্সা ত্বকে অবিসারেই তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখজোড়া কালোই, তবে তাতে উজ্জ্বলতা করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইনামের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরো গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় আবদ্ধ যুবতী নার্স ঢেলে পড়ল। কেঁপে কেঁপে উঠল অরণ্যর পিঠ খামচে ধরল। আহ! 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 অরণ্য ঠোঁটে আশঙ্কিক হাসি ফুটছে। নার্সের ছোটজোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড় ধরল। বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়েনার মতন। আর দেখতে পারল না ইমরান। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতরে চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইরামকে পুনরায় বেসনিটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। ঠিক তো কতটা সময় এভাবে পার হলো ঠাউর পারল না সে। মাথার ভেতরে দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অত্যন্ত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদেই কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণেই অবশ্যই কিছুই হয়নি এমন ভঙ্গি গলা খাকিয়ে দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে গেল নার্স। এরপরই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভিতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটাও টেনে টাইট
করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখলো নিজের স্বামীকে। লোকটা কখনো তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা সে নিজেই অবিশ্বাস দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একটি সুদর্শন পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শীটের উপরে তার মাংসপেশির গঠন বোঝা যায়। প্রথম দফায় তাকিয়ে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যেই 35 ছুঁয়েছে। ঘন ভুরু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামির মিশেল চুলের রং। ইরাম চেয়ে দেখল এই সুদর্শনের তার বিষণ্ণতার ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হতে এমন সুদর্শন যুবক তৈরি করেছেন, অথচ মনটা কি করদোট। এমন সুদর্শন আরো একটি মানুষকে চেনে ইরাম। অরণ্য চোখে ধাঁধানো রূপ তাকে সৌন্দর্যের ঘৃণা করতে শিখেছে। অরণ্য নিজের পরিপাটি করে শীষ বাজাতে বাজাতেই আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হেসেল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসমেন্টের দিকে তাকিয়েই ইজানকে এক হাতে কোলে তুলল অরণ্য। যত্নের বলাই নেই, হাতের তালুর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয় বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত রক্ষ অচেতন স্পর্শ স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট্ট হাত পা ছুটে কান্নার ধমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোণেই একজোড়া কামড়ের দাগে স্পষ্ট। অরণ্য নিজের ওপর হাত দুটি বৃদ্ধাঙ্গুল এবং তজনি মেলে ইজানের শরীর সহজ মাপতে লাগলো। আরিব্বাস ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? আমেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইজানকে ছিনিয়ে নিয়ে বুকে চেপল। ঠেকিয়ে দিয়ে বলল, খবরদার বলে দিচ্ছে, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্ত জমে গেল। মাথা কাত করে বিষম্মর দিকে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা খুশকে পড়ে, অথচ ইরাম হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তি টকবক করে ফুটেছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে। যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই আজকের আগে ইরাম ছিল শুধু একজন নারী, আর এখন থেকে সে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সর্বপূর্ণ ভঙ্গিতেই অরণ্য বলল, ওই চিল চিল, প্রোডাক্ট তো আমারই। আমি ছুব না তো কে ছুবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না। শুনছেন আপনি? এত তেজ কিসের? এবার অনন্য গলা শক্ত করে এলো। লম্বা 2 হাত ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের মুঠি পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের সাথে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেললো ইরাম, তবুও একটু টু শব্দ করলো না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন সিংহ পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভুরুকুচকে গম্ভীর কণ্ঠেই বলল, একটু বেশি প্রিয়রিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমি চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হট। যদি আমি চাইতাম আমার আন্ডারের বাচ্চাদের এমন ফুটবল টিম থাকতো, বুঝছিস? তোকে একটু বেশি ভালোবাসি বলে সেটার এভাবে সুযোগ নিবি তুই? বারবার ইরাম, আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশমাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরের দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তেই আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাই হানি? তোকে তিন কবুল বলে বিয়ে করেছি। তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটা কি ঢিলে হয়ে গেছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুয়ে রাখল ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরেই সে ঘুরে দাঁড়ালো। অরণ্য তাচ্ছিল্য দৃষ্টি মোকাবেলা করতে দৃঢ়ভাবে, আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যের চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উঠে গেল, তবে নিজের আত্মবিশ্বাস ভঙ্গিতে একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে সে দুহাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ওহ কামন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কতটা আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও তো জানি বুঝি।
ও তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। কীর্ণ এক হাসি ফুটে উঠল ইরামের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্কর। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? বাচ্চা জন্ম অবধি আমার ইদুত্তকাল চলেছে। আজ আমার ইদ্যত শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু হতে হবে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল অরণ্যের মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে, তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম স্থিরভাবে অরণ্য 2খানা হাত সরিয়ে পিছনে দাঁড়ালো ইরাম। আরও একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না, মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। চলবে, এখানেই শেষ পর্ব 1।